সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, প্রভাষক, ভূগোল বিভাগ, মাইলস্টোন কলেজ। আমার আজকের আলোচনার বিষয় হলো ভূগোল প্রথম পত্র, অধ্যায় 2। এই অধ্যায়ে আমি তোমাদেরকে বিভিন্ন প্রকার মালভূমি এর গঠন প্রক্রিয়া এবং মালভূমির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে আমার সাথে আলোচনা শেষ পর্যন্ত থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আর দেরি না করে আমরা মূল আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের মূল আলোচনার বিষয় হলো ভূগোল প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, পাঠ 2। এখানে আমি তোমাদেরকে পৃথিবীর প্রধান ভূমিরূপ নিয়ে আলোচনা করব। এর মধ্যে আজকে যেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি সেটা হলো মালভূমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার শুরুতেই চলো আগে আমরা জেনে নিই মালভূমি কাকে বলে বা মালভূমির সংজ্ঞা কী। দেখো, সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। সংজ্ঞাটা অবশ্যই মনে রাখবে, সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। প্রিয় শিক্ষার্থী, মালভূমির কতগুলো বৈশিষ্ট্য আছে, অর্থাৎ আমরা যেগুলো দেখে মালভূমিকে চিনতে পারবো সেটাকে বলা হয় মালভূমির বৈশিষ্ট্য। মালভূমির বৈশিষ্ট্যের মধ্যে আমরা সাধারণত এই 3টি বৈশিষ্ট্য লক্ষ্য করি। প্রথম বৈশিষ্ট্য হলো, দেখো, এটি বিস্তীর্ণ উচ্চভূমি, এর উপরিভাগ প্রায় সমতল এবং এর চারদিক হতে নিম্নভূমি নেমে যায়। এই 3টি বৈশিষ্ট্য কোনো ভূমিরূপের মধ্যে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝবো যে এই ভূমিটি হলো মালভূমি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিটা লক্ষ্য করো, এটি একটি মালভূমির ছবি। অর্থাৎ দেখো, এটি একটি বিস্তীর্ণ উচ্চভূমি এবং দেখো এর চারদিক হতে নিম্নভূমি নেমে গিয়েছে। অর্থাৎ মালভূমির বৈশিষ্ট্য দেখে সহজেই আমরা মালভূমিকে চিনতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যেটা পড়ব সেটা হলো মালভূমি গঠনের কারণ। আমরা জানি সবগুলো ভূমিরূপই, অর্থাৎ পৃথিবীর ভূমিরূপগুলো পর্বত, মালভূমি এবং সমভূমি, এই 3টি ভূমিরূপ গঠনের জন্য কতগুলো কারণ দায়ী। এর মধ্যে মালভূমি গঠনের জন্য 3টি কারণকে প্রধানত দায়ী করা হয়। প্রথম কারণটি হলো, দেখো, ভূ আন্দোলন ও পাত সঞ্চালন। অর্থাৎ মালভূমি গঠনের অন্যতম একটি প্রক্রিয়ার নাম হলো ভূ আন্দোলন ও পাত সঞ্চালন। এই প্রক্রিয়ায় দেখো, যখন ভূ আন্দোলন হয়, অর্থাৎ ভূ আন্দোলনের ফলে ভূপৃষ্ঠের ভঙ্গিল পর্বত গঠনের সময়, অর্থাৎ যখন ভঙ্গিল পর্বত গঠন হয় তখন এই ভঙ্গিল পর্বতের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন স্থান উঁচু হয়ে মালভূমি গঠন হয়ে থাকে। এই প্রক্রিয়ায় গঠিত একটি মালভূমির নাম হলো ইরান মালভূমি। অর্থাৎ ইরান মালভূমি ভূ আন্দোলনের ফলে গঠিত হয়েছে। এরপরে দেখো, ভূপৃষ্ঠের ক্ষয় প্রক্রিয়া, অর্থাৎ ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমেও মালভূমি গঠিত হতে পারে। যেমন বলছে, দেখো, প্রাচীন ভঙ্গিল পর্বতগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমি গঠিত হতে পারে। অর্থাৎ অনেক বড় বড় ভঙ্গিল পর্বত বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন বৃষ্টি, নদী, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা দীর্ঘদিন ধরে যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে মালভূমি গঠিত হতে পারে। যেমন
ফিজেল মালভূমি। এরপরে 3 নম্বর প্রক্রিয়ার নাম হলো লাভা সঞ্চয়, অর্থাৎ লাভা সঞ্চয়ের ফলেও মালভূমি গঠিত হতে পারে। দেখো, ভূ অভ্যন্তরের লাভা যখন ভূপৃষ্ঠের কোনো ছিদ্রপথে উপরে আসে তখন এর চারপাশে অর্থাৎ ছিদ্রপথের চারিদিকে সেটা আস্তে আস্তে কি হয়, জমা হতে থাকে এবং দীর্ঘদিন জমা হয়ে সেটা মালভূমি গঠন করতে পারে। এই জাতীয় প্রক্রিয়ার মাধ্যমে গঠিত একটি মালভূমির নাম হলো কলম্বিয়া মালভূমি। এছাড়াও আরও 2 প্রক্রিয়ায় মালভূমি গঠিত হতে পারে, যেমন মরু মালভূমি। মরু অঞ্চলে সাধারণত বায়ুর কাজ আমরা জানি বেশি হয়। এই বায়ুর কাজের দ্বারা মরুভূমিতেও মালভূমি গঠিত হতে পারে, যেমন সাহারা মালভূমি। আর একটা কারণের নাম এখানে আসছে, দেখো, তুষার মালভূমি। তুষার মানে বরফের দ্বারাও অনেক সময় মালভূমি গঠিত হতে পারে, যেমন গ্রিনল্যান্ড। অর্থাৎ গ্রিনল্যান্ড মালভূমিটি তুষারের দ্বারা গঠিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যেটা পড়ব সেটা হলো মালভূমির শ্রেণী বিভাগ। আমরা জানি, দেখো, গঠন প্রণালী অনুযায়ী মালভূমিকে 5 ভাগে ভাগ করা যায়, যেমন সমভূমি উন্নীত মালভূমি, লাভা গঠিত মালভূমি, ক্ষয়জাত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি এবং তির্যক মালভূমি। অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে গঠন অনুযায়ী মালভূমিকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে তোমরা লিখবা, গঠন অনুযায়ী মালভূমিকে 5টি শ্রেণীতে বিভক্ত করা যায়। নামগুলো অবশ্যই মনে রাখবা: সমভূমি উন্নীত মালভূমি, লাভা গঠিত মালভূমি, ক্ষয়জাত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি এবং তির্যক মালভূমি। শিক্ষার্থীবৃন্দ, দেখো, এখানে কতগুলো মালভূমির চিত্র আছে। যেমন এইটা হলো পর্বত বেষ্টিত মালভূমি। দেখো, একটি পর্বত এবং একটি পর্বত, পর্বতের মধ্যবর্তী স্থান, এইটা পর্বত বেষ্টিত মালভূমি। এইটা দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি, অর্থাৎ মালভূমির উপরিভাগ দেখো সমতল না, বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে, এটা ব্যবচ্ছিন্ন মালভূমি। আর এটা হলো দেখো লাভা গঠিত মালভূমি, অর্থাৎ লাভা প্রবাহের দ্বারা দেখো এই স্থানে লাভা প্রবাহের কারণে এই স্থানে অনেক উঁচু হয়ে মালভূমির আকার ধারণ করছে, তাহলে এটাকে আমরা বলবো লাভা গঠিত মালভূমি। শিক্ষার্থীবৃন্দ, এই 5 ধরনের মালভূমি কাকে বলে আমরা এখন জানি। চলো, প্রথমটা হলো দেখো সমভূমি উন্নীত মালভূমি, অর্থাৎ সমভূমি উঁচু হয়ে মালভূমি গঠন করতে পারে। কখন এই জাতীয় মালভূমি হয়? দেখো, ভূ আন্দোলন এবং পাত সঞ্চালনের ফলে, আমরা যেটা আগে বললাম যে ভূ আন্দোলন এবং পাত সঞ্চালনের ফলে মালভূমি যে গঠিত হয়, সেটার কারণ হলো, দেখো, ভূ আন্দোলন এবং পাত সঞ্চালনের ফলে ভূপৃষ্ঠের ভঙ্গিল পর্বত গঠিত হওয়ার সময় এদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন সমতল ভূমি উন্নীত হয়ে মালভূমি সৃষ্টি হয়। এই জাতীয় মালভূমিকে আমরা বলবো সমভূমি উন্নীত মালভূমি। আমরা আগে এটা দেখছি, যেমন ইরান মালভূমি, তিব্বত মালভূমি, 2টি মালভূমি সমভূমি উন্নীত মালভূমি। অর্থাৎ এই মালভূমিগুলো যখন ভঙ্গিল পর্বত গঠন হয় তখন এই মধ্যবর্তী স্থানগুলো উঁচু হয়ে মালভূমির আকার ধারণ করে। এরপরটা দেখো লাভা গঠিত মালভূমি। আমরা জানি যে পৃথিবীর কোনো ছিদ্রপথ যদি থাকে, দুর্বল স্থান যদি থাকে, তাহলে ভূ অভ্যন্তর থেকে লাভা উদগীরণ হয়, অর্থাৎ আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে লাভা প্রবাহের ফলে ক্রমশ ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করতে পারে। অর্থাৎ আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে নিক্ষিপ্ত লাভাগুলো আগ্নেয়গিরির জ্বালামুখের চারপাশেই দীর্ঘদিন যদি জমা হয়
তাহলে একসময় সেটা কঠিন আকার ধারণ করে। এরূপে গঠিত মালভূমিকেই আমরা বলবো লাভা গঠিত মালভূমি। এই মালভূমির একটি উদাহরণ হলো দেখো ভারতের দাক্ষিণাত্য মালভূমি। তার মানে ভারতের দাক্ষিণাত্য মালভূমি লাভা প্রবাহের দ্বারা গঠিত হয়েছে। এরপরে দেখো আছে ক্ষয়জাত মালভূমি। কোনো পার্বত্য অঞ্চল বিভিন্ন প্রাকৃতিক শক্তি, এটা ক্ষয় প্রক্রিয়া, অর্থাৎ কোনো পার্বত্য অঞ্চল বিভিন্ন প্রাকৃতিক শক্তি, এই প্রাকৃতিক শক্তির মধ্যে যেমন আছে নদী, হিমবাহ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমিতে পরিণত হয়। এই জাতীয় মালভূমিকে আমরা বলবো ক্ষয়জাত মালভূমি। যেমন ভারতের দাক্ষিণাত্যর মালভূমি, অর্থাৎ দক্ষিণ ভারতের মালভূমি। এরপরে আছে দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মানে হলো বিচ্ছিন্ন হয়ে যাওয়া, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখি যে মালভূমির উপরিভাগ কখনো কঠিন বা কোমল শিলা দ্বারা গঠিত হতে পারে। মালভূমির উপরিভাগের যে মাটির স্তর, এটা কোমল বা কঠিন শিলা স্তর দ্বারা গঠিত হতে পারে। এই ক্ষেত্রে যদি কালক্রমে কোমল শিলা স্তর ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো যদি অপসারিত হয়ে সেটা অনেক সময় অনেক নিচু হয়ে নদী উপত্যকা তৈরি করে। এরকম নদী উপত্যকা গঠিত হওয়ার পরে যদি আমরা দেখি যে মালভূমির উপরিভাগটা আগের অবস্থানে না থেকে অনেকটা বিচ্ছিন্নভাবে অবস্থান করছে, তাহলে এই জাতীয় মালভূমিকে আমরা বলবো ব্যবচ্ছিন্ন মালভূমি। অর্থাৎ উপরিভাগ বিভিন্ন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে অবস্থান করার কারণে এই জাতীয় মালভূমিকে আমরা বলবো ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ দেখো যুক্তরাজ্যের স্কটল্যান্ড এবং ওয়েলস। আমরা স্কটল্যান্ড এবং ওয়েলসের যে নাম জানি, এই দুটি কিন্তু ব্যবচ্ছিন্ন মালভূমির প্রকৃষ্ট উদাহরণ। এরপরে আসি দেখো তির্যক মালভূমি। তির্যক মানে হলো ঢালু হয়ে বা কাত হয়ে অবস্থান করা। দেখো ভূ আন্দোলনের ফলে অথবা যে কোনো প্রাকৃতিক কারণে যদি এমন হয় যে বিশাল আকার ভূখণ্ড এক পাশে কাত হয়ে অবস্থান করছে এবং সেটি এমনভাবে অবস্থান করছে যে এক প্রান্ত অনেক উঁচু হয়ে কোনো পর্বতের সাথে অবস্থান করছে এবং অপর পাশ অনেক নিচু হয়ে অবস্থান করছে, তাহলে এই জাতীয় মালভূমিকে আমরা বলবো তির্যক মালভূমি। অর্থাৎ তির্যক মালভূমির এক প্রান্ত পর্বতের সঙ্গে মানে উঁচু প্রান্ত পর্বতের সঙ্গে আর নিচু প্রান্ত অনেক সময় সাগরের কাছে যে শেষ হয়। অর্থাৎ তির্যক মালভূমি অবস্থানটা হলো পর্বতের সঙ্গে অবস্থান হবে, এক প্রান্তে থাকবে পর্বত উঁচু প্রান্তে এবং নিচুর দিকে থাকবে হলো কোনো নিম্নভূমি, বিশেষ করে এখানে কোনো জলাভূমি অথবা বিভিন্ন কারণে এটা কোনো সাগর বা মহাসাগরের সঙ্গে যুক্ত হতে পারে। অর্থাৎ এক প্রান্তে থাকবে বিশালাকার উচ্চভূমি অর্থাৎ পার্বত্যভূমি এবং অন্য প্রান্তে থাকবে সাগর বা মহাসাগরের উপকূল। শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা যেটা পড়ব সেটা হলো অবস্থান অনুযায়ী মালভূমির শ্রেণী বিভাগ। অবস্থান অনুযায়ী মালভূমি তিন প্রকার, যথা দেখো পর্বত মধ্যবর্তী মালভূমি, 2 নম্বর পাদদেশীয় মালভূমি আর 3 নম্বর হলো মহাদেশীয় মালভূমি। অর্থাৎ অবস্থান অনুযায়ী মালভূমিকে তিনটি ভাগে ভাগ করা যায়: পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি এবং মহাদেশীয় মালভূমি। পর্বত মধ্যবর্তী মালভূমি, দেখো এই জাতীয় মালভূমিও ভূ আন্দোলন বা পাত সঞ্চালনের ফলে গঠিত হয়। অর্থাৎ এই জাতীয় মালভূমি গঠিত হওয়ার সময় পাত সঞ্চালন এবং ভূ আন্দোলনের প্রক্রিয়া কাজ করে। অর্থাৎ ভঙ্গিল পর্বত গঠন হওয়ার সময় এদের মধ্যবর্তী নিম্ন স্থানগুলো উচ্চ হয়ে বা উন্নীত হয়ে এই জাতীয় মালভূমি গঠন করে
এই জাতীয় মালভূমিকে আমরা বলবো পর্বত মধ্যবর্তী মালভূমি। অর্থাৎ এই জাতীয় মালভূমি চারদিকে পর্বতে বেষ্টিত থাকে, যেমন ইরান মালভূমি। এরপর এটা বলছে দেখো পাদদেশীয় মালভূমি, অর্থাৎ এইটা এক ধরনের ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। কোনো পার্বত্য অঞ্চল বা পর্বত দীর্ঘদিন ধরে যদি বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ এইগুলো প্রাকৃতিক শক্তির দ্বারা যদি ক্ষয়প্রাপ্ত হয় এবং এই ক্ষয়কৃত পদার্থগুলো যদি পর্বতের পাদদেশে বা নিচের অংশে জমা হয়, তাহলে জমা হতে হতে একসময় মালভূমিতে পরিণত হয়। এই জাতীয় মালভূমিকে আমরা বলবো পাদদেশীয় মালভূমি। শিক্ষার্থীবৃন্দু, পাদদেশীয় মালভূমি অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ বেশিরভাগ সময় এটা অনুধাবন টাইপের প্রশ্নে আসে যে পাদদেশীয় মালভূমি বলতে কী বোঝো। তাহলে আমরা বলবো যে পর্বতের বিভিন্ন অঞ্চল বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যদি পদার্থগুলো পর্বতের পাদদেশেই জমা হয় এবং দীর্ঘদিন জমা হতে হতে মালভূমির আকার ধারণ করলে এই জাতীয় মালভূমিকে আমরা বলবো পাদদেশীয় মালভূমি। পাদদেশীয় মালভূমির উদাহরণ হলো দেখো উত্তর আমেরিকার কলোরাডো এবং দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া, এই দুইটি পাদদেশীয় মালভূমির প্রকৃষ্ট উদাহরণ। এরপর আছে দেখো মহাদেশীয় মালভূমি। এই জাতীয় মালভূমি সাধারণত সাগর এবং নিম্নভূমি দ্বারা পরিবেষ্টিত থাকে, অর্থাৎ মাঝখানে মালভূমি এবং তার চারপাশে সাগর বা নিম্নভূমি দ্বারা পরিবেষ্টিত থাকে, যেমন স্পেন, অস্ট্রেলিয়া। দেখো অস্ট্রেলিয়া একটা দ্বীপ মহাদেশ বলা হয়, এটি একটি মালভূমি এবং এই অস্ট্রেলিয়ার দেখো চারপাশেই আমরা জানি যে মহাসাগর দ্বারা বেষ্টিত। এরকম স্পেন, অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড সবগুলোই মহাদেশীয় মালভূমির উদাহরণ। তো শিক্ষার্থীবৃন্দু, আমরা এত সময় যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হলো মালভূমি কাকে বলে, বিভিন্ন প্রকার মালভূমির সংজ্ঞা এবং বিভিন্ন মালভূমির বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে জানলাম এবং উদাহরণসহ আমরা এই জিনিসগুলো শিখলাম। তো শিক্ষার্থীবৃন্দু, এই ছিল মোটামুটি আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। তোমরা আশা করি এই বিষয়গুলো বই থেকে আরও ডিটেলস আর একটু মনে রাখবে, যাতে এটা তোমরা লিখতে পারো। তো সকলকে অনেক ধন্যবাদ, সবাই আশা করি ভালো থাকবে।